শিক্ষার্থী বন্ধুরা, ডাইনামিক্স লেকচার নাম্বার আজকে হচ্ছে 14। তো আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু খেয়াল করে দেখো। প্রথম প্রশ্নে আমি বলেছি যে সুষম রৈখিক গতিতে ত্বরণ থাকে না, কিন্তু বৃত্তপথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ থাকে কেন? গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা বিশ্লেষণ করো। তো এখন একটু খেয়াল করে দেখো যে আমরা জানি যে বেগের পরিবর্তনের হার কি বলে? ত্বরণ বলে। তাহলে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার। এখন খেয়াল করে দেখো যে সুষম রৈখিক গতি, তাহলে কোনো বস্তু যদি সমবেগে চলে তাহলে সমবেগের জন্য বেগের পরিবর্তনের হার কত হয়? 0 হয়। তাহলে সমবেগের জন্য বেগের পরিবর্তনের হার হয় 0। তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ থাকে না। ওকে, তাহলে আমরা এটুকু ক্লিয়ার যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আর সমবেগে কোনো বস্তু যদি রৈখিক পথে চলে তাহলে বেগের মানও ঠিক থাকছে, আবার দিকও সেম। তাহলে কি আমরা জানি বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির পরিবর্তন হয় কখন? যে মানের পরিবর্তন, দিকের পরিবর্তন বা উভয় পরিবর্তন যদি ঘটে তাহলে আমরা বলি কি যে ভেক্টর রাশির পরিবর্তন ঘটে। তাহলে এখানে ত্বরণ থাকে না কেন? কারণ দিকও সেম, মানও সেম। তো এবার খেয়াল করো যে বৃত্তপথে কোনো বস্তু যখন সমদ্রুতিতে চলে ঘুরে, তাহলে এক্ষেত্রেও কিন্তু সমদ্রুতিতে, কিন্তু পথটা কি? বৃত্তাকার পথ। তাহলে একটু খেয়াল করে দেখো যে বৃত্তাকার পথে যখন ঘুরে তখন কি কন্ডিশন হয়। তো বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরে, তো আমরা ধরে নিচ্ছি এখানে একটা বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে কোনো একটা বস্তু এই কৌণিক বেগ যদি আমরা চিন্তা করি তাহলে ধরে নিচ্ছি ওমেগা, আর রৈখিক বেগ আমরা ধরলাম ভি। তাহলে দেখো যে এই পয়েন্টে তার বেগ ভি হচ্ছে রৈখিক বেগ। তাহলে এই পয়েন্টে তার বেগের দিক কোন দিকে? স্পর্শক বরাবর, এই দিক বরাবর। ঠিক এই পয়েন্টে গিয়ে তার বেগের দিক হবে কোন দিকে? এই দিক বরাবর, স্পর্শক বরাবর। এই পয়েন্টে গিয়ে তার বেগের দিক হবে কি? স্পর্শক বরাবর। এই পয়েন্টে তার বেগের দিক হবে কোন দিক বরাবর? স্পর্শক বরাবর। তাহলে খেয়াল করে দেখো যে বেগের মান ঠিক থাকছে। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তাকার পথে যখন সমদ্রুতিতে ঘোরে তখন বেগের মান ঠিক থাকছে, কিন্তু দিকটা কি হয়? প্রতিনিয়ত পরিবর্তন হয়। তাহলে বেগের যদি দিক পরিবর্তন হয় মানে কি? বেগের পরিবর্তন হয়। তাহলে বেগের পরিবর্তন হলে কি হয়? এখানে ত্বরণ থাকবে। তাহলে এই অংশটুকু তোমরা অবশ্যই মাথায় রাখবা যে যখন রৈখিক গতি তাহলে মানও ঠিক থাকছে, দিকও ঠিক থাকছে, তাহলে ত্বরণ থাকবে না। কিন্তু বৃত্তাকার পথের জন্য কি? বেগের মান ঠিক থাকছে কিন্তু দিকগুলো পরিবর্তন হচ্ছে, এজন্য এই ত্বরণ থাকবে, বেগের পরিবর্তন থাকবে, অর্থাৎ ত্বরণ থাকবে। এবার পরের প্রশ্নে একটু খেয়াল করে দেখো যে রৈখিক গতি আর কৌণিক গতির মধ্যে সম্পর্কটা কি। তাহলে রৈখিক গতি এবং কৌণিক গতি, তাহলে দেখো যে আমরা জানি রৈখিক গতিকে বা রৈখিক বেগকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা, ভি দ্বারা। তাহলে রৈখিক ছিল ভি আর কৌণিক ছিল ওমেগা। কৌণিক বেগ ওমেগা। তাহলে ভি এবং ওমেগার সম্পর্কটা কি ছিল? তো আমি এটা তোমাদের লেকচার নাম্বার 3 তে করেছিলাম যে আমরা ধরে নিয়েছিলাম আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথ। এই পথে কোনো একটা বস্তু t সময় পর a থেকে p বিন্দুতে যায়, তাহলে এই ব্যাসার্ধ যতটুকু সরে যায় থিটা পরিমাণ, তাকে আমরা বলেছিলাম কি? কৌণিক সরণ থিটা। তাহলে এখানে কৌণিক সরণ থিটা ইকুয়াল টু বৃত্তচাপ যদি s হয় তাহলে s ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? s ইকুয়াল টু হচ্ছে r থিটা। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু লেখা যায় s বাই r। ওকে, আবার দেখো যে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু আমরা জানি কৌণিক সরণ থিটা বাই সময় t। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কত লেখা যায়? ওমেগা t। তাহলে এই যে দুইটা থিটার ইকুয়েশন আমরা পেলাম যে থিটা ইকুয়াল টু ওমেগা t আর এখানে থিটা ইকুয়াল টু s বাই r। তাহলে এই দুইটাকে যদি আমরা একত্রে করি তাহলে কি লেখা যায়? যে s বাই r ইকুয়াল টু হচ্ছে ওমেগা t। তাহলে দেখো যে s বাই t ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? ওমেগা r। তো s বাই t অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাই আমরা? বেগ। তাহলে v ইকুয়াল টু হচ্ছে ওমেগা r। তাহলে দেখো যে রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ।
তাহলে এই হচ্ছে আমাদের রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। এই প্রশ্নটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখো যে সর্বাধিক উচ্চতায় ক্রাসের বেগ শূন্য হয় কিনা। তাহলে সর্বাধিক উচ্চতায় ক্রাসের বেগ শূন্য হবে কিনা আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। এই প্রশ্নটা একটু ভিন্নভাবে আসতে পারে যে সর্বাধিক উচ্চতায় ক্রাসের গতিশক্তি কেমন হয়, গতিশক্তি দিয়ে দিতে পারে। বা একটু খেয়াল করো যে সর্বাধিক উচ্চতায় ক্রাসের বেগ শূন্য হয় কিনা। তাহলে একটা বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করা হলো ইউ বেগে এবং আলফা কোণে। তাহলে আমরা ধরেছিলাম যে ইউ বেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে ইউ cos আলফা আর লম্ব বরাবর ছিল y অক্ষ বরাবর ছিল ইউ sin আলফা। এটা উপাংশ থেকে আমরা পেয়েছিলাম ভেক্টর থেকে। তো এখন খেয়াল করো যে এই যে কোনো পয়েন্টে বেগের কি থাকবে, দুইটা উপাংশ থাকবে। তাহলে এই পয়েন্টে বেগ হচ্ছে স্পর্শক বরাবর, তাহলে এই দিক বরাবর থাকবে vx, এই দিক বরাবর থাকবে vy। তাহলে এটা ছিল vy আর এই দিক বরাবর হচ্ছে vx। এখন দেখো সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ উচ্চতা এই পয়েন্টে vx, এই দিক বরাবর vy থাকার কথা। যখন নিচে পড়ে তখন কি হয়, v হচ্ছে এই দিক বরাবর vx, vy হচ্ছে নিচের দিকে। তাহলে এই জায়গায় একটু খেয়াল করো যে এর গতিপথের প্রত্যেকটা পয়েন্টে বেগের দুইটা উপাংশ আছে। আমরা ধরে নিলাম একটা হচ্ছে vx, একটা vy। এখন এই vy যখন বস্তু যখন উপরে উঠে তখন vy এর মানটা পজিটিভ পাবা। এখন y অক্ষ বরাবর যতক্ষণ বেগ থাকবে বস্তু ততক্ষণ উপর দিকে উঠবে। আবার যখন y অক্ষ বরাবর বেগের মানটা vy এর মানটা নেগেটিভ হবে তখন বস্তু নিচের দিকে পড়তে থাকবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগের মানটা কত? 0। তাহলে এই vy এর মান যখন 0 হয়ে যাবে বস্তু কি হবে? নিচের দিকে পড়তে থাকবে। তাহলে এই জায়গায় তোমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পয়েন্টে বেগের দুইটা উপাংশ আছে, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বেগের উপাংশ একটা, শুধুমাত্র কি vx। তাহলে এই উত্তরটা তোমরা কি করে লিখবা? তাহলে খেয়াল করে দেখো যে আমরা দেখেছিলাম যে বেগ v ছিল u + gt। তাহলে vx u এর পরিবর্তে x অক্ষ বরাবর u cos আলফা, g এর মান x অক্ষ বরাবর হচ্ছে 0। আবার দেখো vy u sin আলফা মাইনাস gt। ওকে, তাহলে এবার খেয়াল করে দেখো যে এই যে vx, তাহলে x অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ যেহেতু কাজ করে না, তাই প্রত্যেকটা পয়েন্টে অনুভূমিক বরাবর যে বেগ vx এর মানটা সেম থাকবে। সেই মানটা কত? u cos আলফা। এটা কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা বলতে পারি যে একটা ক্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতায় বেগটা হয় একমাত্রিক আর প্রত্যেকটা পয়েন্টে বেগটা হয় দ্বিমাত্রিক। কারণ কি? এখানে vy টা 0 হয়ে যাচ্ছে, একটাই বেগ থাকছে। তাহলে দেখো আমরা বলতে পারি যে x অক্ষ বরাবর যেহেতু g কাজ করে না, তাহলে এই vx টা প্রত্যেকটা পয়েন্টে অনুভূমিক বরাবর যে বেগ সেটা একই থাকবে। তাহলে এবার একটু খেয়াল করো যে পরিবর্তন হচ্ছে তাহলে কি vy, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় vy টা কত? 0। তাহলে যে কোনো পয়েন্টে যদি আমরা বেগ বের করতে চাইতাম v হতো √vx² + vy²। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যদি বের করি তাহলে কত হবে দেখো, vx² + vy এর মান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা অ্যানসার পেয়ে যাব vx। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগটা হচ্ছে কত? vx। তাহলে এখানে কিন্তু বেগ থাকছে, 0 হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0 হয় না, কিন্তু এই বেগের মানটা সর্বনিম্ন। সর্বনিম্ন আমরা কেন বলছি দেখো, যে প্রত্যেকটা পয়েন্টে vx ও থাকছে vy ও থাকছে, কিন্তু vx এর মানটা যেহেতু ফিক্সড, তাহলে এই মানের সাথে vy তুমি যোগ করতেছো, তাহলে এই মানটা কিন্তু বড় হবে। আর vx এর সাথে এখানে 0 যোগ করছো, তাহলে সর্বনিম্ন হবে কোথায়? এই সর্বাধিক উচ্চতায়। তাহলে আমরা বলতে পারি যে সর্বাধিক উচ্চতায় ক্রাসের বেগ 0 হয় না, এই এর একটা বেগ থাকে, সেই বেগটা কত? v হচ্ছে √vx। এই মানটা হচ্ছে কি সর্বনিম্ন মান। তাহলে এই গতিপথের কোথায় সর্বনিম্ন মান হয় বেগের তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, সেটা হচ্ছে কোন পয়েন্টে? সর্বোচ্চ উচ্চতায়। এবার খেয়াল করে দেখো যে অবস্থান ভেক্টর থেকে কিভাবে বেগ ও ত্বরণ পাওয়া যায়। তাহলে অবস্থান ভেক্টর থেকে কিভাবে বেগ ও ত্বরণ পাওয়া যায়, এই সেম প্রশ্ন মনে হয় তোমাদের আমি ভেক্টরে পড়েছিলাম। তা আমি আবারও করে দিচ্ছি, একটু খেয়াল করো
যে আমরা জানি অবস্থান ভেক্টর r equal to xi plus yj plus zk। তাহলে দেখো যে কোন বিন্দুর অবস্থান যদি আমরা স্থানাঙ্ক চিন্তা করতাম তাহলে সেটা ছিল কত x y z, সেখান থেকে আমরা অবস্থান ভেক্টর পেয়েছি r ভেক্টর equal to xi plus yj plus zk। তো এখন যদি সময়ের সাপেক্ষে একে আমরা ডিফারেন্সিয়েশন করি d dt r equal to d dt xi plus yj plus zk, তাহলে দেখো যে এই সরণকে যদি সময়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায় বেগ। তাহলে v ভেক্টর ইকুয়াল টু, তাহলে এখানে কত হচ্ছে দেখো dx dt i প্লাস dy dt j প্লাস dz dt k, এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর থেকে বেগ। এখন খেয়াল করো যে এই বেগকে যদি সময়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে আবার d dt v ইকুয়াল টু d dt dx dt i প্লাস dy dt j প্লাস dz dt k। তাহলে এখান থেকে দেখো যে এই বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ত্বরণ a ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি d স্কয়ার x নিচে হচ্ছে dt স্কয়ার এর সাথে i প্লাস d স্কয়ার y dt স্কয়ার j প্লাস d স্কয়ার z dt স্কয়ার k। এটা আমরা ভেক্টরে পড়েছিলাম। তাহলে অবস্থান ভেক্টর থেকে আমরা বেগ পেয়েছি এটা আর ত্বরণ পেলাম এটা। এই প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার পরের প্রশ্নে একটু খেয়াল করে দেখো যে পর্যায়কাল বাড়লে কৌণিক বেগ কমে যায় কেন। তাহলে পর্যায়কাল এর সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক আছে, সেটা থেকে আমরা দেখব যে পর্যায়কাল বেড়ে গেলে কৌণিক বেগটা কি হয় কমে যায়, এটা আমাদের দেখাতে হবে। তো এখন খেয়াল করো অ্যানসারটা আমি এইভাবে করতে পারি যে কোন বস্তু ওমেগা কৌণিক বেগে একটা বৃত্তাকার পথে ঘুরছে। তো খেয়াল করো যে এই পয়েন্টে এ বিন্দু থেকে আবার যদি পুরো বৃত্তাকার পথ ঘুরে এ বিন্দুতে আসে তাহলে সেই সময়টাকে আমরা বলেছিলাম টি পর্যায়কাল। তাহলে টি যখন পর্যায়কাল তখন কৌণিক সরণ থিটার মানটা কত হয় একটু খেয়াল করো, থিটা ইকুয়াল টু হয় 2 পাই। তো কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কত ছিল যে কৌণিক সরণ বাই সময়। তাহলে এই ক্ষেত্রে দেখো থিটার মান হচ্ছে 2 পাই বসালাম আর টি সময়ের পরিবর্তে আমরা বসালাম পর্যায়কাল বড় টি। তাহলে এখানে ওমেগার সাথে এই টি এর সম্পর্ক কি দেখো, পাই যেহেতু ধ্রুবক তাহলে ওমেগার সমানুপাতিক আমরা লিখতে পারি 1/t। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি এর মান যত বাড়বে ওমেগার মান তত কমবে, তাই আমরা বলতে পারি যে পর্যায়কাল বাড়লে কৌণিক বেগটা কি হয় কমে যায়। তাহলে এই অ্যানসারটুকু আমাদের লিখতে হবে যে যখন পর্যায়কাল টি তখন কৌণিক সরণ হচ্ছে 2 পাই, তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা জানি 2 পাই বাই টি, এখানে ওমেগার সাথে সম্পর্ক হচ্ছে টি এর ব্যস্তানুপাতিক, তাই টি বাড়লে ওমেগা কমবে। এবার খেয়াল করো যে সর্বোচ্চ পাল্লার ক্ষেত্রে গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গুলি 4 গুণ দূরে গিয়ে পড়বে কেন, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ পাল্লা, তাহলে পাল্লা ইকুয়াল টু আমরা জানতাম, তাহলে অনুভূমিক পাল্লা r ইকুয়াল টু আমরা জানতাম u স্কয়ার sin 2α বাই g। তাহলে সর্বাধিক যদি হয় তাহলে r ম্যাক্সিমাম ইকুয়াল টু কত ছিল নিশ্চয়ই তোমরা জানো u স্কয়ার বাই g। এখন খেয়াল করো g যেহেতু ধ্রুবক তাহলে r ম্যাক্স সমানুপাতিক হচ্ছে u স্কয়ার। তাহলে দেখো এই বেগের মান তুমি যদি দ্বিগুণ করো তাহলে r ম্যাক্স কয় গুণ হবে 4 গুণ। তাই আমরা বলতে পারি যে যেহেতু এখানে সর্বাধিক উচ্চতা বা সর্বাধিক অনুভূমিক পাল্লাটা হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক, তাহলে u বেগের মান দ্বিগুণ করলে এটা কয় গুণ হবে 4 গুণ হবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যানসার। পরেরটা একটু খেয়াল করে দেখো যে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্কটা কি। তাহলে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের আমাদের সম্পর্কটা লিখতে হবে। তো দেখো রৈখিক বেগ এবং কৌণিক বেগের একটা সম্পর্ক ছিল যে v ইকুয়াল টু আমরা জানতাম ওমেগা r, v ইকুয়াল টু ওমেগা r।
তো দেখো যে এই বেগকে যদি সময়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? ত্বরণ পাবো। তাহলে উভয় দিকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। তো এখন দেখো যে এই বেগকে আমরা ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ a পেয়ে যাচ্ছি, রৈখিক ত্বরণ a। এখানে ওমেগা এবং r এর মধ্যে একটা ধ্রুবক। ওমেগা ইকুয়াল টু আমরা কত জানতে বলো? থিটা বাই t। তাহলে এটা কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। তাহলে t ছাড়া বাকিটাকে বাইরে নিলাম, r কে বাইরে নিলাম, d dt ওমেগা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a ইকুয়াল টু r ইনটু, দেখো যে কৌণিক বেগের ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? কৌণিক ত্বরণ আলফা। তাহলে আমরা লিখতে পারি যে রৈখিক ত্বরণ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কৌণিক ত্বরণ। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু এখন তোমাদের মাথায় রাখতে হবে যে a ইকুয়াল টু হচ্ছে r আলফা, যে রৈখিক ত্বরণ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কৌণিক ত্বরণ। এবার পরের প্রশ্ন একটু খেয়াল করো যে প্রাসের গতিপথ আমাদের বিশ্লেষণ করতে হবে। এই প্রশ্নের উত্তর মনে হয় আমি করে দিয়েছি তোমাদের, আমি আরো একবার দেখাচ্ছি, একটু দেখে নাও। আমরা জানি কোন বস্তুকে যদি আলফা কোণে এবং ইউ বেগে নিক্ষেপ করা হয়, ইউ বেগ এবং আলফা কোণে, তাহলে এর x অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে ইউ cos আলফা, y অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে ইউ sin আলফা। তারপর ধরে নিচ্ছি যে t সময় পর বস্তুটি একটা দূরত্ব অতিক্রম করেছে। x অক্ষ বরাবর দূরত্বকে আমরা ধরলাম x, আর y অক্ষ বরাবর দূরত্বকে আমরা ধরলাম y। তো এখন দেখো x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব x u cos আলফা t প্লাস 0 কেন ছিল আমরা প্রথম ক্লাসে দেখেছি। y ছিল u sin আলফা t মাইনাস হাফ gt স্কয়ার। তো এখান থেকে দেখো t এর মান আমরা বের করে রাখতে পারি, t হচ্ছে x বাই u cos আলফা। এই t এর মান আমরা এখানে বসাচ্ছি, তাহলে u sin আলফা ইনটু x বাই u cos আলফা মাইনাস হাফ g t স্কয়ার, তাহলে u স্কয়ার x স্কয়ার u স্কয়ার cos স্কয়ার আলফা। তো এখান থেকে দেখো u আমরা কেটে দিতে পারি, তাহলে sin আলফা বাই cos আলফা tan আলফা, তাহলে tan আলফা x মাইনাস gx স্কয়ার 2 u স্কয়ার cos স্কয়ার আলফা। তো এখন দেখো যে x এর সহগকে আমরা ধরতেছি a, তাহলে এখানে হবে ax, আর এই মাইনাস হবে এটাকে ধরলাম আমরা b, তাহলে লেখা যায় প্লাস bx স্কয়ার। তো এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারি যে প্লাসের গতিপথটা দেখতে কার মতো? প্যারাবোলার মতো। এই পর্যন্ত আমাদের অ্যানসার লিখতে হবে। আর প্যারাবোলার ইকুয়েশন কেন হয় এটা তোমরা ম্যাথে একটু দেখে নেবা। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর শিখলাম। এই প্রশ্নগুলো তোমাদের ম্যাক্সিমাম সৃজনশীল ক্ষয়ের জন্য দরকার, বা এই মূল বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা খাতায় নোট করে আমি যেভাবে বললাম সেইভাবে উত্তরগুলো লিখে রাখবা। আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা